ভাইয়া একটা প্রশ্ন আপনাকে করতে চাই, স্ট্রেট ফরওয়ার্ডই করি। আসলে সবাই বেশিরভাগই আমাকে যখন ফোন দেয় স্টুডেন্টরা, একটা জিনিস নিয়ে খুবই টেন্স থাকে, খুবই চিন্তিত থাকে যে ভাইয়া ফিনল্যান্ডে জব ক্রাইসিস এই সেই। আপনি একটু অনেস্টলি আমাকে একটা রিভিউ দেন তো, মানে যদি কারো স্কিল থাকে এখানে কি জব ক্রাইসিস এই জিনিসটা কি খুব একটা বেশি ইফেক্ট করবে একটা স্টুডেন্টকে ফিনল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে? এটা একটু বলবেন আমাকে প্লিজ। I don't know. I mean, the answer দিতে গেলে it would be sounds controversial. So like job crisis এটা সব জায়গায়, রাইট? এটা আমাদের বাংলাদেশেও। সো হচ্ছে যে আমরা যারা নতুন স্টুডেন্ট, আমি আমার ইউনিভার্সিটিতে যেহেতু আমি ক্যাম্পাস অ্যাম্বাসিডর প্রোগ্রামে আছি, সো আমি দেখি যখন নতুন স্টুডেন্টরা আসে, কারণ হচ্ছে যে ওদেরকে এয়ারপোর্ট থেকে আমরাই পিক করতে যাই, ক্যাম্পাস থেকে অন ক্যাম্পাস। সো আসার পর যে স্টুডেন্ট আজকে আসছে, কালকের পর থেকে হচ্ছে যে হি অর শি ইজ লুকিং ফর জব। এখন আমি কি জব খুঁজবো, আমার নিজের কি স্কিল আছে, আমি কোন ইন্ডাস্ট্রিতে আমি জব খুঁজবো। আজকে আসছি আমি গতকালকে আসছি, আজকে থেকে আমি সব জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতেছি। 1 উইক পরে আমি গেটিং ফ্রাস্ট্রেটেড, আমি বলতেছি যে নো, এখানে কোনো জব নাই, জব ক্রাইসিস। অলদো আমি নিজে জানি না আমার স্কিল কি আছে, আমি কোথায় অ্যাপ্লাই করা আমার উচিত, কিভাবে অ্যাপ্লাই করা উচিত। থিংস আর লাইক দ্যাট। আমার ব্যক্তিগতভাবে হচ্ছে যে আমি আসার ফার্স্ট 6 মান্থস আমি জবের জন্য বিন্দু মাত্র ট্রাই করি নাই, আমি কোথাও রিজিউমিও ড্রপ করি নাই, কারণ আমি একটা আসছি, আমাকে কালচার বুঝতে আমার টাইম লাগবে। কিভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে আমরা ডাইরেক্টলি কোম্পানিতে অ্যাপ্লাই করে ইউজ টু, বাট এখানে আমাকে সব রিক্রুটিং এজেন্সির থ্রুতে আমাকে যেতে হচ্ছে। সো ওই কালচারটা অ্যাডপ্ট করার জন্য তো আমার ন্যূনতম একটা টাইম দরকার। হাউ টু লাইক বিল্ড দেয়ার রিজনিং। আমি তো বাংলাদেশের প্যাটার্ন আমি এখানে রিজনে দিলাম। সো ওই জিনিসগুলোর জন্য আমার কাছে হচ্ছে যে আমি 6 মান্থস টাইম নিচ্ছি। আমি 6 মান্থ অনলি স্টাডিতে ফোকাস করছি। দেন হচ্ছে যে হয় ইট ওয়াজ সামার, দেন আই স্টার্টেড মাই জব। আলহামদুলিল্লাহ আমি জব করতেছি, আমার স্পাউস জব করতেছে, আমি হচ্ছে একটা ফুল টাইম একটা পার্ট টাইম করতেছি। মেবি হচ্ছে যে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা আপলোড করেছিলাম, মেবি তারা দেখছে। সো ইটস লাইক লাইক আমি আমার ফার্স্টে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে আমার কি স্কিল আছে, আমি স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রিতে আমি অ্যাপ্লাই করবো। ইটস নট লাইক আমি সব ইন্ডাস্ট্রিতে ধরে ধরে অ্যাপ্লাই করতেছি, নট লাইক দ্যাট। ক্রাইসিস ডেফিনেটলি আছে, সব জায়গাতে ক্রাইসিস আছে, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই লাইক আমার স্কিল কি আছে, আমি ওই স্পেসিফিক ওই জোনটাতে আমি অ্যাপ্লাই করছি কিনা, প্রপারলি অ্যাপ্লাই করছি কিনা। বাট আমাদের সাথে যারা আসছিল 1 বছর আগে, আমার জানা মতে আমাদের কেউই হচ্ছে যে জবলেস অবস্থায় এখনো পর্যন্ত নাই। সো উইদিন 1 ইয়ার এভরিওয়ান অলরেডি ডুইং সামথিং, কোথাও না কোথাও আছে, কোনো না কোনো জবে আছে, অ্যাটলিস্ট আমাদের ব্যাচে যারা ছিল এখনো পর্যন্ত। ইভেন আমাদের জেআরকে ব্যাচে যে কয়েকজন আমরা একসাথে ছিলাম, সো সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালোই জব করতেছে। ওকে ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জোহাদুর রহিম তাজিম, জিআরকে ইন্টারন্যাশনাল থেকে। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমরা চলে আসলাম আরেকটি নতুন লাইভ নিয়ে। তবে লাস্ট উইকে আমরা মনে হয় এই লাইভটা মিস করেছি। এর পিছনে একটা কারণও ছিল, কারণটা হলো একটা নতুন চমক নিয়ে আসার জন্য। এই প্রথম আমরা আমাদের ফেসবুক লাইভে আমাদের সিইও স্যারের সাথে, সে আর কেউ না, সে আমাদেরই স্টুডেন্ট, একসময় আমাদের মাধ্যমেই ফিনল্যান্ডে গিয়েছিলেন। এবং অনেকদিন পর হয়তোবা আমাদের সাথে স্ক্যাডিউল মিল হচ্ছিল দেখে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। তো অনেকদিন পর আমরা তাকে আমাদের সাথে লাইভে পেয়েছি। উই আর ভেরি প্রিভিলেজ দ্যাট মানে শুভ ভাইয়া আজকে আমাদের সাথে লাইভে আছে। সো শুভ ভাইকে লাইভে রাখার কারণটা হলো আজকের টপিকটা হলো আমাদের স্টাডি ইন ফিনল্যান্ড নিয়ে। সো ফিনল্যান্ড নিয়ে যেহেতু টপিকটা, তো কেননা শুভ ভাইকে রাখা হোক, কারণ শুভ ভাই নিজেও ফিনল্যান্ডেই থাকে, আমাদের মাধ্যমে সে ফিনল্যান্ডে গিয়েছে। এবং তাহলে আপনারা আজকে কিন্তু স্যারের মাধ্যমে যেমন একাডেমিক কি কি সাপোর্ট এন্ড কি কি ফিনল্যান্ডের জন্য কি কি এন্ড অল সবকিছু একাডেমিক্যালি কি কি প্রয়োজন হয় সেটাও জানতে পাচ্ছেন। এবং চেষ্টা করব শুভ ভাইয়ের কাছ থেকে জানতে ফিনল্যান্ডের ওয়েদার, ফিনল্যান্ডের লাইফস্টাইল সম্পর্কে জানতে। তো আশা করি আপনারা এই লাইভে আমাদের সাথেই থাকবেন। তো শুরুতেই স্যার আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি, স্যার আপনি কেমন আছেন? তাজিম, খুব বলতে ইচ্ছে করছে যে পুরোপুরি ভালো আছি, বাট খুব ভালো নেই। যেহেতু গত 2 সপ্তাহ ধরে আমার সর্দি কাশিতে একটু প্রবলেম হচ্ছে, বাট চেষ্টা করছি এন্ড ইজ গেটিং বেটার স্লোলি। ওকে স্যার, কেমন আছো? স্যার আপনি অনেক তাড়াতাড়ি গেট ওয়েল সুন স্যার। শুভ ভাইয়া অনেকদিন পর স্যার, ভাইয়া আপনার সাথে কথা হচ্ছে, আপনি কেমন আছেন ভাই একটু বলবেন, কেমন আছেন এবং ওয়েদারটা কেমন, ফিনল্যান্ডের কেমন অবস্থা ভাইয়া একটু বলবেন।
আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি। ফিনল্যান্ডের ওয়েদার আমার সিটিতে লাস্ট 2 দিন ধরে হচ্ছে এক্সট্রিমলি স্নো, সো স্নোর মধ্যে আছি। ওকে 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 তো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার মানে কমেন্ট বক্সের থেকে পড়ে স্যার অথবা ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। স্যার শুরুতেই স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি স্যার, ফিনল্যান্ড নিয়ে তো ব্যাপক চাহিদা, মানে ব্যাপক একটা হাইপ বাংলাদেশে, বা নট অনলি ইন বাংলাদেশ, আমি বলবো এই সাউথ এশিয়াতে একটা ব্যাপক চাহিদা রয়েছে। তো জেআরকে অ্যাজ আ জেআরকে আমরা যদি একটা কনসালটেন্ট ফার্ম হিসেবে চিন্তা করি, স্যার আপনি যেহেতু সিইও সর্বোচ্চ পদে আছে, স্যার একটু শর্টকাটে বলবেন স্যার ওয়াই ফিনল্যান্ড, স্যার আমরা কেন ফিনল্যান্ডকে স্টাডি ডেস্টিনেশন হিসেবে বেছে নেব, ওয়াই ফিনল্যান্ড স্যার? এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, স্পেশালি যদি আমি, যেহেতু আমরা সেশনটা বাংলায় করছি, তার মানে মূলত বাংলাদেশি স্টুডেন্টরাই এখানে হচ্ছে অডিয়েন্স থাকবে। তো ওনাদের জন্য যদি বলি, প্রথমত হচ্ছে যে ইউরোপের খুব কম দেশ আছে যেখানে উনি ফ্যামিলি নিয়ে যেতে পারে, এখানে উনি ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে। তারপরে এখানে আসার পরে পড়াশোনা শেষ করে উনি 2 বছর পিএইচডব্লিউ পাচ্ছে, এবং তারপরে খুব কুইকলি উনি পিআর পাওয়ার অপরচুনিটি আছে সুইডেনে, আই মিন ফিনল্যান্ডে, যেটা ইউরোপের কিন্তু বেশিরভাগ দেশেই কিন্তু নেই বললেই চলে। সো আই মিন অফকোর্স, আর যদি বলি যে কোয়ালিটি অফ দ্য এডুকেশন, পিসফুল কান্ট্রি, এগুলো তো আছেই। আমি একেবারে র ফ্যাক্টটা বললাম যেটা বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ খুঁজে থাকে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে এখানে এজ ভ্যারিয়েটটা নাই, এজ ভ্যারিয়েট নেই, রাইট স্যার। যেখানে ইউরোপের অনেক জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে একটা বয়স হয়ে গেলে তাদের কিন্তু অ্যাডমিশনও হয় না, ভিসাও হয় না। আর ফিনল্যান্ডে ভিসা রেশিও অলমোস্ট 100%। অলমোস্ট 100%। এন্ড হোয়াট এভার দি, মানে এটা কি স্টুডেন্ট ফ্রেন্ডলি? আমি কি বলতে পারি শুভ ভাই আপনার কাছে যদি জিজ্ঞেস করি, ফিনল্যান্ডকে কি স্টুডেন্ট ফ্রেন্ডলি হিসেবে মনে হয় আপনার, যে এটা কি স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে স্টুডেন্টরা অ্যাজ এ স্টুডেন্ট যাওয়ার মতো কি দেশ এটা একটা ইউরোপের ওয়ান অফ দি, আপনার কি মনে হয়? ডেফিনেটলি আমার সেটা মনে হয়, দ্যাটস ওয়াই আমি বাট আমার কাছে মনে হয় যে এইজন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি যেহেতু আপনি ওখানে আছেন। ইয়েস, ফিনল্যান্ডে as long as you are a student, that's the best opportunity আমার কাছে মনে হয়। স্টুডেন্টেরই হচ্ছে যে অপরচুনিটিস বেশি, লাইক ট্রান্সপোর্টেশন কস্ট থেকে শুরু করে এভরিওয়ার ইজ দ্য স্টুডেন্ট ডিসকাউন্ট। সো স্টুডেন্ট, as long as you are a student, then it's fine. অলরাইট, ওকে, ইয়েস। স্যার আমি আপনার কাছ থেকে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট বর্তমানে ফিনল্যান্ডের জন্য, মানে ব্যাচেলার্স বা মাস্টার্স এর রিকোয়ারমেন্ট গুলো কি কি স্যার? একটু চেঞ্জ হয়েছে আমি শুনেছিলাম স্যার, এটা কি সত্য নাকি একটু বলবেন? ব্যাচেলর পড়তে গেলে বেশিরভাগ ইউনিভার্সিটিতে মিনিমাম আইএলটিএস 6 বা পিটি 55 ইকুইভ্যালেন্টটা লাগে বেশিরভাগ ইউনিভার্সিটিতে, এটা ব্যাচেলরের জন্য। আর মাস্টার্স এর জন্য যদি বলি সেটাও 6 থেকে 6.5 বেশিরভাগ ইউনিভার্সিটিতেই লাগে। তবে হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি কিছু প্রোগ্রাম আছে যেখানে আইএলটিএস পিটি ছাড়াও অ্যাপ্লাই করা যায়, তবে সেটার সংখ্যাটা কম। অলরাইট, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার অলরেডি একটা কোয়েশ্চেন চলে এসেছে। আসলে স্যার আমরা যখন লাইভ করি এরকম প্রশ্ন আসতেই থাকবে। সো গাইজ ডোন্ট ওয়ারি, আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব, এটাই আমাদের কাজ। স্যারের মাধ্যমে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পাবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। জুবাইর আহমেদ লিখেছে স্যার, which will be better to go for মাস্টার্স প্রোগ্রাম, ফিনল্যান্ড ভার্সেস সুইডেন? স্যার অনেক টাফ একটা কোয়েশ্চেন করেছে স্যার, আপনার কাছে এই কোয়েশ্চেনটা টাফ? অনেক সময় যেমন ম্যাচের ব্যাপারটা যে আম ভালো না কাঁঠাল ভালো। স্যার আপনি নিজে সুইডেনে থাকেন স্যার। আমি সুইডেনে থাকি, আবার আমার নেফিউ কিন্তু থাকে ফিনল্যান্ডে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। তো এখন কথা হচ্ছে যে বোথ আর দ্য গুড কান্ট্রিজ, কিন্তু তারপরও কি এখন ওই ডিসিশনটা আমি আসলে আপনাকে বলতে পারবো না। এজ এ সুইডিশ কোম্পানি আমি যদি এটা বলি তাহলে কিন্তু সুইডিশ গভর্নমেন্ট আমার উপরে রাগ করবে, রাইট? কালকে সুইডিশ গভর্নমেন্ট আন্দোলন শুরু করবে যে অভিজিৎ সুইডিশ কোম্পানি, ও বলতেছে ফিনল্যান্ড আমাদের থেকে ভালো, আমরা কি ওরে কম খারাপ রাখছি? মানে ব্যাপারটা কেমন না? হ্যাঁ,
আবার আমি যদি বলি যে ফিনল্যান্ড খারাপ, আমার ভাতিজার মা বাবা কিন্তু আন্দোলন শুরু করবে যে আমার ভাই বলতেছে ফিনল্যান্ড খারাপ, তাহলে ফিনল্যান্ডে কেন আমার ছেলেকে পাঠাইলো। যেটা বলবো আসলে এগুলো সবই কিন্তু সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, এখন এখানে যে তফাৎটা খুবই ছোট ছোট তফাৎ, হিয়ার এন্ড দেয়ার। এখন ওই তফাৎটা হয়তো আপনি নিজে বেসড অন আপনার সিনারিও আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোন দিকে যাব, কোন দিকে যেতে চাই। যেমন ফর এন এক্সাম্পল, এখন অনেক স্টুডেন্ট আছে যে না আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাই, বাবা আমি ইন্ডিয়াতে যেতে পারবো না, একটা কথা। তাহলে কিন্তু উনি সেফ সাইডে বাংলাদেশ থেকে সুইডেনে অ্যাপ্লাই করতে পারছে, ফর এন এক্সাম্পল, রাইট? আবার আমি যদি ভিসার ইস্যুর কথা বলি, ফিনল্যান্ড হ্যাজ মোর ভিসার ইস্যু দেন সুইডেন। তারপরে এখানে স্টাডি গ্যাপটা প্রবলেম নাই। সো প্রত্যেকটা জায়গায় কিছুটা প্রোজ এন্ড কনস তো থাকেই, কিন্তু এটা ভালো না ওইটা ভালো ওইটা বলাটা কঠিন। শুভমের কাছে যদি জিজ্ঞেস করি, ভালো ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে। আমি যেমন শুভরা এখন গিয়েছে ওখানে, ওরা হয়তো সেটেল হবে কদিন পরে, গভর্নমেন্টের আরো অনেক অনেক ফ্যাসিলিটিস ওরা পাবে। আমি নিজে তো বাংলাদেশি, পাশাপাশি এখন সুইডিশ, তো অ্যাজ এ সুইডিশ আই ক্যান সি দেয়ার আর লটস অফ ফ্যাসিলিটিস যে গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে, তাই না? এখন এখানে কিন্তু আমি বলবো না যে ফিনল্যান্ড ওদেরও সেম, যেহেতু এলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউনো অলমোস্ট সবকিছুই কিন্তু বেস্ট ফ্যাসিলিটিস পাচ্ছে। এখন কে কোথায় যাবে এটা আসলে তাদের পার্সোনাল অপিনিয়নের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো আই হোপ জুবায়ের ভাইয়া আপনি আপনার প্রশ্নটার উত্তর পেয়েছেন। আসলে বোথ আর সেম। আসলে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটা যদি আমাদের কাছে শেয়ার করেন, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে হয়তোবা আমাদের এক্সপার্ট টিম বলতে পারবে হুইচ ওয়ান উইল বি বেটার ফর ইউ। এক্স্যাক্টলি, এটা হলো বাস্তবতা। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার। স্যার সামিয়া রহমান তাসনিম মানে জানতে চেয়েছে ফিনল্যান্ডে কোন কোন ইউনিভার্সিটি তে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন নেওয়া যাচ্ছে। ফিনল্যান্ডে কোন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন নেওয়া যাচ্ছে? উনি তো আসলে জানতে চাচ্ছে, কিন্তু আমি তো জানি না বা আমরা জানি না ওনার প্রোফাইলটা কি। উনি আদৌ ব্যাচেলর করতে যাবে, মাস্টার্স করতে যাবে? সো এটার জন্য আপনাকে যদি পুরো প্রোফাইল আমাদেরকে জানান, সবকিছু দেখে আসলে স্পেসিফিক যদি আপনি, মানে আমি রেসপেক্ট করে বলছি মিস সামিয়া রহমান তাসনিম, যে আপনারা কিন্তু কোশ্চেনটা জানতে চাচ্ছেন খুব স্পেসিফিক, রাইট? কোথায় সম্ভব, তো কোথায় যদি সম্ভব এটার উত্তর আমাকে দিতে হয়, আমাকে স্পেসিফিক প্রোফাইল জানতে হবে, সব জানতে হবে, তারপরে আমি বলতে পারবো যে এটা অনেক কিছু ব্যাপার আছে, রাইট তাজিম? হোপ ইউ গট মাই পয়েন্ট, রাইট? সবকিছুর উপরে বুঝতে পেরেছি, এখানে অনেকগুলো ম্যাটার কাজ করে। সো পুরো প্রোফাইল না জেনে আসলে বলা যাবে না যে কোথায় আপনার জন্য আপনাকে দেওয়া যাবে, রিপ্লেস করা যাবে। হ্যাঁ, তো সামিয়া রহমান তাসনিম আপু, আই হোপ আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনি আপনার প্রোফাইলটা আমাকে শেয়ার করবেন। সো আপনি সিএসসি, ইয়েস আই নো আপনি সিএসসি থেকে পড়েছেন, সিএসসি ব্যাকগ্রাউন্ডের আই নো। আপনার সাথে আমার কথা হয়েছে, আমি আপনাকে একটা সাজেশন দিয়েও ছিলাম, আপনি আমার সাথে যোগাযোগ করেন রবিবার, আমি আপনাকে সঠিক গাইডলাইন পরিপূর্ণভাবে একদম দেওয়ার চেষ্টা করব। এবং স্যার তো বললো যে মানে আসলে সঠিকভাবে গাইডলাইন পেতে হলে আপনার সঠিক মানে আপনার যে প্রোফাইল সেটা জানতে হবে। আপনি সিএসসি তে পড়েন, এই সিএসসির মাধ্যমে কিন্তু আপনাকে আমি বলছিলাম, আপনার সাথে আমার কথা হয়েছে যে আপনি পিজিডি তেও অ্যাপ্লাই করতে পারবেন, একটা পিজিডির অপশন আছে আর কি। সো সেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলেছিলাম। সো ওই বিষয়টা নিয়েও আমি আপনার সাথে বিস্তারিত ইন ডিটেল আমি আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তীতে আমি রবিবার দিন আপনার সাথে কন্ট্যাক্ট করব, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন যদি শুভ ভাইয়ের কাছে একটু জানতে চাই, শুভ ভাইয়া মানে অ্যাজ আ স্টুডেন্ট আপনি তো সেখানে গিয়েছেন আপনি পৌরিতে, ইফ আই এম নট রং, আপনি পড়াশোনা করছিলেন সাতাকুন্টা ইউনিভার্সিটি ফর অ্যাপ্লাইড সায়েন্সে। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আপনি একটু বলবেন যে জিআরকে এর মাধ্যমে যে জার্নিটা ছিল, জার্নিটা আপনার কাছে মানে স্টেপ বাই স্টেপ আপনি যদি চিন্তা করেন সেখানে কিরকম ছিল আপনার জার্নিটা, আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, যদি আপনি একটু শেয়ার করেন যাওয়ার পর সেখানে।
আহ শুরুতে বলতে চাচ্ছে যে জার্নি জিআরকে এর মাধ্যমে ডেফিনেটলি সো ফার আমার ব্যক্তিগত আই এম নট শিওর অ্যাবাউট দ্য আদার্স, বাট আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। সো আমি যখন হচ্ছে যে আমার সাথে সবার আগে মেবি অভিজিৎ দার একবার কথা হয় যে আমি বলছিলাম যে হচ্ছে যে আমি সার্চ করতেছিলাম যে আমি ফিনল্যান্ডের জন্য আই নিড সামওয়ান যে হচ্ছে যে বেস্ট আমাকে গাইডলাইন দিতে পারবে, যেহেতু এর আগে আমার প্রিভিয়াস হচ্ছে যে আমি বেশ কয়েকটা কান্ট্রিতে হচ্ছে যে আমি ছিলাম। সো আই ওয়াজ লুকিং ফর সামওয়ান যে হচ্ছে যে আমাকে বেস্ট সার্ভিসটা দিতে পারবে। সো আমি অনলাইন যতটুকু অ্যানালাইসিস করে আমি যতটুকু দেখলাম যে জিআরকে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। সো দেন হচ্ছে যে ওখান থেকে জার্নি স্টার্ট। সো সাতাগুন্টাতে পড়িতে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশ ভালো। আমি সানকের সাথে আউটস্ট্যান্ডিং, আমার কাছে তো বেশ ভালোই লাগে। ক্যাম্পাস, টিচার্স, আমি যেহেতু ট্যুরিজম, সো আমাদের অলমোস্ট সবগুলো ক্লাসই থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। তো আমাদের ক্লাসরুমে বসে ক্লাস করাটা খুব কমই হয়। আর হচ্ছে যে ইটস বিন অলমোস্ট এই নভেম্বরের 25 তারিখে হচ্ছে যে আমার 1 বছর হবে। সো অলরেডি আমার 2 সেমিস্টার কমপ্লিট। সো নাও আই এম ইন ব্রেক। এই বাট জিআরকে সাথে জার্নি ইট ওয়াজ গ্রেট। ইয়া, থ্যাংক ইউ, ইটস আওয়ার প্রিভিলেজ, ইটস আওয়ার প্লেজার টু সার্ভ ইউ। ভাইয়া একটা প্রশ্ন আপনাকে করতে চাই, স্ট্রেট ফরওয়ার্ডই করি। আসলে সবাই বেশিরভাগই আমাকে যখন ফোন দেয় স্টুডেন্টরা, একটা জিনিস নিয়ে খুবই টেন্স থাকে, খুবই চিন্তিত থাকে যে ভাইয়া ফিনল্যান্ডে জব ক্রাইসিস এই সেই। আপনি একটু অনেস্টলি আমাকে একটা রিভিউ দেন তো, মানে যদি কারো স্কিল থাকে এখানে কি জব ক্রাইসিস এই জিনিসটা কি খুব একটা বেশি ইফেক্ট করবে একটা স্টুডেন্টকে ফিনল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে? এটা একটু বলবেন আমাকে প্লিজ। আই ডোন্ট নো, আমি এটার আনসার দিতে গেলে ইট উড বি সাউন্ডস কন্ট্রোভার্সিয়াল। লাইক জব ক্রাইসিস এটা সব জায়গায়, রাইট? এটা আমাদের বাংলাদেশেও। সো হচ্ছে যে আমরা যারা নতুন স্টুডেন্ট, আমি আমার ইউনিভার্সিটিতে যেহেতু আমি ক্যাম্পাস অ্যাম্বাসিডর প্রোগ্রামে আছি, সো আমি দেখি যখন নতুন স্টুডেন্টরা আসে, কারণ হচ্ছে যে ওদেরকে এয়ারপোর্ট থেকে আমরাই পিক করতে যাই, ক্যাম্পাস থেকে অন ক্যাম্পাস। সো আসার পর যে স্টুডেন্ট আজকে আসছে, কালকের পর থেকে হচ্ছে যে হি অর শি ইজ লুকিং ফর জব। এখন আমি কি জব খুঁজবো, আমার নিজের কি স্কিল আছে, আমি কোন ইন্ডাস্ট্রিতে আমি জব খুঁজবো। আজকে আসছি আমি গতকালকে আসছি, আজকে থেকে আমি সব জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতেছি। 1 উইক পরে আমি গেটিং ফ্রাস্ট্রেটেড, আমি বলতেছি যে নো, এখানে কোনো জব নাই, জব ক্রাইসিস। অলদো আমি নিজে জানি না আমার স্কিল কি আছে, আমি কোথায় অ্যাপ্লাই করা আমার উচিত, কিভাবে অ্যাপ্লাই করা উচিত। থিংস আর লাইক দ্যাট। আমার ব্যক্তিগত ভাবে হচ্ছে যে আমি আসার ফার্স্ট 6 মান্থস আমি জবের জন্য বিন্দু মাত্র ট্রাই করি নাই, আমি কোথাও রিজিউমিও ড্রপ করি নাই, কারণ আমি একটা আসছি, আমাকে কালচার বুঝতে আমার টাইম লাগবে। কিভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে আমরা ডাইরেক্টলি কোম্পানিতে অ্যাপ্লাই করে ইউজ টু, বাট এখানে আমাকে সব রিক্রুটিং এজেন্সির থ্রুতে আমাকে যেতে হচ্ছে। সো ওই কালচারটা অ্যাডপ্ট করার জন্য তো আমার ন্যূনতম একটা টাইম দরকার। হাউ টু লাইক বিল্ড দ্য রিজনিং। আমি তো বাংলাদেশের প্যাটার্ন আমি এখানে রিজনে দিতে হবে। সো ওই জিনিসগুলোর জন্য আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি 6 মান্থস টাইম নিচ্ছি। আমি 6 মান্থস অনলি স্টাডিতে ফোকাস করছি। দেন হচ্ছে যে হয় ইট ওয়াজ সামার, দেন আই স্টার্টেড মাই জব। আলহামদুলিল্লাহ আমি জব করতেছি, আমার স্পাউস জব করতেছে, আমি হচ্ছে একটা ফুল টাইম একটা পার্ট টাইম করতেছি। মেবি হচ্ছে যে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা আপলোড দিচ্ছিলাম, মেবি তারা দেখছে। সো ইটস লাইক লাইক আমি আমার ফার্স্টে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে আমার কি স্কিল আছে, আমি স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রিতে আমি অ্যাপ্লাই করবো। ইটস নট লাইক আমি সব ইন্ডাস্ট্রিতে ধরে ধরে অ্যাপ্লাই করতেছি, নট লাইক। ক্রাইসিস ডেফিনেটলি আছে, সব জায়গাতে ক্রাইসিস আছে, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই লাইক আমার স্কিল কি আছে, আমি ওই স্পেসিফিক ওই জোনটাতে আমি অ্যাপ্লাই করছি কিনা, প্রপারলি অ্যাপ্লাই করছি কিনা। বাট আমাদের সাথে যারা আসছিল 1 বছর আগে, আমার জানা মতে আমাদের কেউই হচ্ছে যে জবলেস অবস্থায় এখনো পর্যন্ত নাই। সো উইদিন 1 ইয়ার এভরিওয়ান অলরেডি ডুইং সামথিং, কোথাও না কোথাও আছে, কোনো না কোনো জবে আছে। অ্যাটলিস্ট আমাদের ব্যাচে যারা ছিল এখনো পর্যন্ত, ইভেন আমাদের জিআরকে ব্যাচে যে কয়েকজন আমরা একসাথে ছিলাম, সো সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালোই জব করতেছে। ইভেন আপনার মেবি মনে আছে রাহেন ভাই নামের একজন আছে, সো যার ডিসিশন সবার লাস্টে আসছিল, উনি আজকে পড়ে আসছিল, ওনার আজকে পড়িতে একটা ইন্টারভিউ ছিল। সো ওনার সাথে আমার আজকেও মিট হয়েছে। উনি হেলসিঙ্কিতে একটা জব করতেছে, বাট উনি পড়িতে হচ্ছে যে আবার মুভ করতে যাচ্ছে। সো ওনার আজকেও একটা ইন্টারভিউ ছিল। সো ইটস লাইক ক্রাইসিস সব জায়গায় আছে, বাট ইউ হ্যাভ টু ফিগার ইট আউট সামথিং বাই ইউরসেলফ। শুভ, একটা কথা বলবো এটার সাথে, যে তোমরা তো আসলে কি
এই ধারণা 2023-24 তোমাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শুরু করছো, যেটা আমি অনেক 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 আগে শুরু করছি। মানে দাদা যখন শেষ করছি, শেষ করার অনেক পরে যখন জেআরকে জন্ম হইলো, জেআরকে আজকে 9 ইয়ার সার্ভিস দিতেছে, তারপরে এখন ছেলে মেয়ে যাচ্ছে জেআরকে থ্রুতে। আর আমি পড়াশোনা শেষ করলাম, তারপরে তো জেআরকে জন্ম হইলো, রাইট? এখন কথাটা হলো, যখন আমি ইংল্যান্ড গিয়েছি তখনও কিন্তু আমি এই ব্যাপারটা দেখেছি। সব জায়গায় একটা ভেরি সিম্পল ম্যাথ তাজিম, মানে জব সংখ্যা যতটা থাকবে তার থেকে ক্যান্ডিডেট বেশি থাকবে। আমারে এমন একটা উদাহরণ তুমি দিতে পারবা জীবনে যে এমন কোন জায়গায় ঘুরছে, এটা বাংলাদেশ বলো আর নাইজেরিয়া বলো আর উগান্ডা বলো, যে ওইখানে চাকরি যতজনকে দেবে তার থেকে চাকরি প্রার্থীর সংখ্যা কম? পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে? নো নো নাই। অবশ্যই ক্যান্ডিডেট বেশি থাকবে, অবশ্যই। আমার স্কিলটার উপরে নির্ভর করছে আমি ওখানে যোগ্য কতটুকু। মানে তাহলে তো আর চাকরির ইন্টারভিউ হইতো না, কোনো কিছু হইতো না, রাইট? তাই না? এখন আমি টোটালি শুভর সাথে একমত। আসলে বাকিটা হচ্ছে যে আমাদের হার্ডওয়ার্ক, আমাদের প্যাশন। আমি সরি টু সে দ্যাট আমাদের অনেক ছেলে মেয়েদের না এই প্যাশনটা নাই, এই প্যাশনসটা নাই। এবং অনেকেই আমরা সত্যি কথা বলতে বাংলাদেশে মানে ডিম গর্ব করে অনেকে বলে যে দাদা স্যার আমি জীবনে কোনোদিন ডিম ভেজে খাই নাই। তো এখন যে ছেলেটা বা মেয়েটা বাংলাদেশে কখনো, হ্যাঁ ওনার বাবা মার যথেষ্ট টাকা থাকতে পারে শুভ, হ্যাঁ উনি কোনোদিন ডিম ভেজে খান নাই, তো উনি গিয়ে পরের দিনে কি কাজ করবে বলতো? আমি একটা কথা বলি যে বাংলাদেশে তোমার আমার বাবা 14 গোষ্ঠী বাংলাদেশে থাকে না? আমাদের মধ্যে সবাই কি বাংলাদেশের, আজকে না কব একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের .x নাম্বার অফ দ্য পিপল বেকার। হ্যাঁ, তাইলে আমি অন্য দেশে গিয়ে পরের দিন কি করে চাকরি এক্সপেক্ট করতে পারি? এবং সেটাই কিন্তু হচ্ছে। সাথে আমি যেটা বললাম যে ওই স্টুডেন্ট গুলো, ওই ক্যান্ডিডেট গুলো, ওনারা হতাশা প্রকাশ করতেছে বেশ কিছু গ্রুপে এসে, আমার চাকরি নাই, আমার চাকরি নাই। কিন্তু উনি ওইটা বুঝে না, দিস ইজ দ্য রং প্লেস। উনি হি অর শি ইজ জাস্ট ওয়াস্টিং দেয়ার টাইম, রাদার দেন উনি একটা এমপ্লয়ারকে একটা সিভি পাঠাতে পারতো, সিভি ড্রপ করতে পারতো। শুভ অনেক থেকে শুনবা যে চাকরি নাই, জিজ্ঞাসা করো যে আপনি কয়টা সিভি দিচ্ছেন, খুব একটা নাম্বার বলতে পারবে না। হ্যাঁ, আমি একটা কথা র্যান্ডমলি বলি যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি 100 সিভি দিতে পারেন, বিশ্বাস করেন একটা না একটা আপনার হবে। শুভ কথাটা কি ভুল বলছি? হ্যাঁ এক্স্যাক্টলি। মানে তুমি যদি 100টা ট্রাই করো, 100টা দরজা ট্রাই করো, কিছু না কিছু তোমার ভাগ্যে হবেই নাকি? আমার তোমার কোনো, আমি সুইডেনের কথা বললাম, আরো 3 থেকে 4 বছর আগে আমার এক স্টুডেন্ট আসলো, হ্যাঁ দাদা চাকরি নেই, চাকরি নেই। তো বললাম যে তুই ফুটোটা করো, বলে আমি তো সাইকেল চালাতে পারি না। এখন ফুটোটা করবে, উনি সাইকেল চালাতে পারে না, এখন এটা কার দোষ? এটা কি সুইডেন আর ফিনল্যান্ডের দোষ? না। তা এখন তুমি তাহলে বলো, এখন দেশে তো স্ট্যাটাস দেবে কি, সুইডেনে গেছি একটা চাকরি নাই, আমি না খেয়ে আছি। এখন আমার যে সাইকেল চালাইতে পারি না, এই কারণে আমি চাকরি নিতে পারতেছি না। তাহলে ওই যে শুভ যে কথাটা বললো, হোয়াট স্কিলস ডু আই হ্যাভ, আস্ক মাইসেলফ ফার্স্ট। হ্যাঁ, সঠিক জায়গায় বুঝে চাকরি খোঁজাটাও কিন্তু একটা ব্যাপার, রাইট? আমি একটা দেশে গেলাম, আমি যদি যে কোনো দেশের ভাষা আছে, ওনারা 1-2 মাস একটু চেষ্টা করে ভাষাটা একটু রপ্ত করতে পারে। একটু আমি বলছি না ইউ হ্যাভ ভেরি ফ্লুয়েন্ট, কিন্তু আপনি যদি 2-4টা শব্দ, 100টা শব্দ পারেন, তাহলে ওদেরকে যায় কি হাই হ্যালো তো বলতে পারেন, তাই না? দিস ওয়ে আসলে তারা অ্যাপ্রোচ করতে পারে। মুভ অ্যাহেড। Yes, thank you sir, thank you for your answer sir. Sir, হাসান তানজিদ আস্ক করেছে স্যার যে আচ্ছা আমার IELTS 5.5, সেক্ষেত্রে ব্যাচেলার্সে কিভাবে যাওয়া যেতে পারে ফিনল্যান্ডে?
ভোকেশনাল এডুকেশনটা কি পসিবল? ভোকেশনাল এডুকেশনের কথা জানতে চাচ্ছি স্যার, ফিনল্যান্ড একটু বলবেন স্যার। 5.5 আছে স্যার। পসিবল না, পসিবল না ভাইয়া। মিনিমাম 6 উনি নাইলে অন্য রাইট। তানজিদ ভাইয়া, আপনি হতাশ হবেন না, আপনার যে স্কোর আছে সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। ইউরোপে কিন্তু এটা দিয়ে পসিবল বেশ কিছু কান্ট্রিতে। তো আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে নক করেন, আমি আপনাকে সাজেশন দিতে পারবো আপনি কোন দেশের জন্য উপযুক্ত। বেশ কয়েকটা দেশ আছে, আপনি ওটাতে একদম পারফেক্টলি এলিজিবল এবং ভালো ভিসার ইস্যু ভালো। সো আপনি আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপে কল দিন অথবা ফেসবুকে আমাদের পেজে মানে মেসেজ করেন, আমি চেষ্টা করবো সেখান থেকে আপনাকে গাইডলাইন। ওনার কাছে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে 5.5 পেয়েছে, তার মানে উনি কিন্তু 6 এর কাছাকাছি। 6 এর কাছাকাছি, রাইট। হ্যাঁ, তাহলে উনি কিন্তু একটা চেষ্টা করলে 6 পেতেই পারে। যে মানুষ 5.5 পায়, উনি একটা চেষ্টা করলে 6 পেতেই পারে। উনি হাল ছেড়ে দেবে কেন? তাহলে উনি একটু পড়ে উনি 6টা নেক। অন টপ অফ দ্যাট, ইভেন সেক্ষেত্রে এজ তাজিম, তুমি আমাদের আইএলস তো আমরা করাই, সেটা বলে দিতে পারো যে আমাদের আইএলসটা করে আমরা টিচার দিয়ে তৈরি করে দেব। আর উনি যদি বলে না আমি 5.5 আমি আর আইএলস দেব না, তাহলে এটা ভিন্ন ব্যাপার। তাহলে এই দেশ হবে না, অন্য দেশের জন্য হয়তো তুমি সাজেস্ট করতে পারো। Yes, definitely I will do for it. স্যার, আরেকজন জিজ্ঞেস করেছে স্যার, তানভীর অন্তু জিজ্ঞেস করেছে, ভাইয়া IELTS 6 দিয়ে সুইডেন পসিবল? আচ্ছা, আমরা যদিও সুইডেন নিয়ে ভাইয়া কথা বলছি না, আমরা কথা বলছি অবভিয়াসলি ফিনল্যান্ড নিয়ে। আজকে ফিনল্যান্ড নিয়ে কথা হবে। তবে স্যার এটার প্রশ্নটার উত্তরটা একটু দিয়ে দেন। আমার ফিনল্যান্ডে 6.5 লাগবে। তো আপনার ক্ষেত্রে আমি প্রিভিয়াস যে উত্তরটা দিয়েছি সেম। আপনি চাইলে আইএলটিএসটা আর একটু ইমপ্রুভ করতে পারেন, যে 6 পায় সে 6.5 পেতে পারে। যদি আপনি ডেফিনেটলি সুইডেন নিয়ে চান তাহলে 6.5 পাবেন, আর না হলে এটা দিয়ে আপনি অন্য দেশে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন আপনি ফিনল্যান্ডও অ্যাপ্লাই করতে পারেন এই 6 দিয়ে। আই হোপ আপনি আপনার অ্যানসারটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। স্যার আরো প্রশ্ন এসেছে স্যার। জাহিদ হোসেন জিজ্ঞেস করেছে স্যার ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে যাইতে কত লাগতে পারে? স্যার বাজেট জিজ্ঞেস করেছে। রাইট, এখন টিউশন ফি তো আসলে হচ্ছে যে 10 থেকে 12,000 ইউরো আপনি মাথায় ধরে রাখতে পারেন এভারেজ 10 থেকে, বা কমও হতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন বা আমরা কোথায় অ্যাপ্লাই করছি পুরো প্রোফাইলের উপরে। বাট আপনি 8 থেকে 12,000 ইউরো ইন বিটুইন রাখবেন মাথায় প্ল্যান। আপনার টাকা বাঁচলে আপনারই থাকবে। ওকে। হাসান তানজিদ জিজ্ঞেস করেছে আপনার নাম্বারটা একটু দেন। ভাইয়া আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, আপনি ফেসবুক পেজে একটু মেসেজ করেন যে ভাইয়া প্লিজ নাম্বারটা শেয়ার করেন। আমরা যে আমাদের যে যারা আছেন তারা আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিবে, ডোন্ট ওয়ারি। আপনি জাস্ট একটু পেজে মেসেজ করেন, দ্যাটস ইট। এটা করলেই হবে। ভাইয়া আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এই তো, এটাই বললাম। তানভীর ভাই সেম এটাই। প্লিজ আমাদের পেজে নক করেন। পেজে নক করলে আমাদের পেজে যারা মেনটেন করছে তারা আপনাকে আমাদের নাম্বারটা শেয়ার করে দিবে, আমরা তারপর অতি সত্বর আপনাদের সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ স্যার। এখন একটা অন্য প্রসঙ্গে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি স্যার, ফিনল্যান্ডের পড়াশোনার ব্যাপারে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি স্যার যেহেতু মানে মাস্টার্স এবং ব্যাচেলার্স এবং মাস্টার্স দুটো নিয়ে স্যার, আমরা কি সামনে স্যার কোন ইনটেকটা এবং এই ইনটেকের জন্য কি কি প্রস্তুতির দরকার আছে? মাস্টার্সের জন্য কি কি প্রস্তুতি এবং ব্যাচেলার্সের জন্য স্যার কি কি প্রস্তুতির দরকার আছে, রিকোয়ারমেন্টস কি কি স্যার, এটা নিয়ে একটু বলতেন স্যার যদি। মাস্টার্সের জন্য দেখো তাজিম, এখন তো নভেম্বর মাস চলে, ফিনল্যান্ডের অনেক ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেশন শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু কিছু জায়গায় অবশ্যই শুরু হবে। আর আমরা জানি জয়েন্ট অ্যাপ্লিকেশন যেটা জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে, তো এটা হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশন কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। যেসব স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে ভাবছে, আমি যদি তাদেরকে সাজেস্ট দিতে বলো, আমি বলবো যে দে শুড অ্যাপ্লাই এএসএপি। আর আমি জানি না শুভ অবগত আছে কিনা, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি গুলো কিন্তু হচ্ছে যে একটা ফিজ নিয়ে আসতেছে,
যেটা আমাকে অলরেডি বেশ কিছু ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে, কিন্তু কত হবে এটা এক্স্যাক্টলি তারা এখনো জানে না, এই জন্য তারা বলতে পারে নাই। বাট হোপফুলি বাই ডিসেম্বর আমরা কিন্তু এটা জানতে পারবো। সো তখন কিন্তু ফিজ না দিয়ে আর অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো এখন যেটা ওনারা উইদাউট ফিজে অ্যাপ্লাই করতে পারছে, তখন কিন্তু এটা করতে পারবে না। এই সুযোগটা তাহলে লুফে নেওয়ার জন্য এখন দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড। সো গাইস, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা যদি এলিজিবল হয়ে থাকেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি বলবো দেরি না করে ফিনল্যান্ডের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবো। আমরা আর বেশিক্ষণ নেই অবশ্য স্যার, একটু ভিসা প্রসেসিং সম্পর্কে একটু বলবেন স্যার, যে ভিসার প্রসেসিংটা কিভাবে হয় ফিনল্যান্ডের, এটা একটু বলে দেন স্যার, তাহলে আরো জানবে স্যার। ভিসাটা কিভাবে কি করব আমরা অ্যাডমিশন পাওয়ার পর যে এন্ট্রান্স এক্সাম তো দিতে হয়, এটা সবাই কম বেশি জানে স্যার। এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে হয় ফর ব্যাচেলার্স, এবং ব্যাচেলার্সে এন্ট্রান্স এক্সাম নেওয়ার পর যখন অফার লেটারটা আসে, এরপর তো ভিসা প্রসেসিং শুরু হয়ে যায়। স্যার ভিসা প্রসেসিংটা কোথা থেকে হয়, বাংলাদেশ থেকে হয় নাকি অন্য কোথাও থেকে হয়? রাইট, বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইন্ডিয়া যেতে হবে, এটা অবশ্যই একটা ব্যাপার আছে। বাংলাদেশি ছেলে মেয়েদেরকে ইন্ডিয়া যেতে হবে, তবে আশা করছি ততদিনে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা আর একটু ভালো হবে। আর এখনো যে স্টুডেন্টরা ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না তা কিন্তু না, স্টুডেন্টরা ইন্ডিয়ান ভিসা পাচ্ছে, হিয়ার এন্ড দেয়ার করে তারা সলভ করছে। ইটস গোয়িং টু হ্যাপেন, আর আশা করছি ততদিনে ব্যাপারটা আরো নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিয়াতে তাদেরকে একবার যেতে হবে, একবার গিয়ে বেশি দিন থাকতে হবে না, তারা যাবে, ডকুমেন্ট জমা দেবে, তারা সাথে সাথে ওই দিনই চলে আসতে পারবে। ইটস টোটালি আপন দেম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুভ ভাই, আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি মানে আপনার ফিলিংসটা জানতে, অনুভূতিটা জানতে চাচ্ছি। যে মানে লাইক আপনি তো সাতাকুন্ড মানে স্যামকে সাতাকুন্ড ইউনিভার্সিটি ফর অ্যাপ্লাইড সায়েন্সে চান্স পেলেন, এবং যখন আপনি শুনতে পেলেন যে ইউ আর গেটিং শার্প 50% স্কলারশিপ, অর্থাৎ 50% স্কলারশিপ যখন পাওয়ার, এই জিনিসটা যখন জানতে পারলেন যে আপনি 50% স্কলারশিপের জন্য সিলেক্টেড হলেন, তখন আপনার অনুভূতিটা কিরকম ছিল? এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের স্টুডেন্টরা অনেকেই চায় স্কলারশিপ পেতে। তো আমি আপনার দ্বারা দৃষ্টান্ত রাখতে চাই যে আসলে স্কলারশিপ পাওয়া যে সম্ভব সুইডেন, ফিনল্যান্ডে, সেটা আপনি একটু শেয়ার করবেন যে কিভাবে আপনার অনুভূতিটা কেমন ছিল যখন আপনি শুনলেন যে ইউ আর গেটিং 50% স্কলারশিপ, শার্প 50% স্কলারশিপ, একটু বলবেন। Definitely, it was quite big achievement for me. Like 50% scholarship is pretty much huge. Like আপনি যদি amount calculate করেন, so it's pretty much big amount. So definitely, I was blessed. I got it. So definitely credit goes to JRK as well. So আমার কাছে মনে হয় যে if you have the potential and if you are in the right place, then definitely like you will get something better. So yes, হ্যাঁ, ছিল এখানে ভাইয়া, কিন্তু আপনারও অবশ্যই পটেনশিয়াল ছিল ভিতরে, আর তা না হলে তো আপনি 50% স্কলারশিপটা পেতেন না। আমাদের এখান থেকে তো প্রতি সেমিস্টারে দুজন স্কলারশিপ 50% স্কলারশিপ পায় ফর সাতাকুন্ড ইউনিভার্সিটি ফর অ্যাপ্লাইড সায়েন্সে। সো এই দুজনের মধ্যে আপনি ছিলেন ওয়ান অফ দি। সো অবশ্যই নিশ্চয়ই আপনার ভিতরে তেমন কিছু ছিল দেখেই আপনি এই 50% স্কলারশিপটা পেয়েছেন। ইয়েস, হ্যাঁ, জিআরকে তো ছিলই, জিআরকে ছিলাম আমরা, ছিল স্যার ছিল, এন্ড আপনারও পটেনশিয়াল ছিল ভাইয়া। অবভিয়াসলি জাস্ট আমি বলেছি যে ইফ ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল, রাইট। আমি যখনই হচ্ছে যে এই জিনিসটা আমি দেখি, যে আমি ওই সাথে যখন কথা বললাম যে সামকে যে 50% স্কলারশিপ, সো from the very early stage I try to build my portfolio, right? So ওইভাবে আপনাকে তো এফোর্ট দিতে হবে। লাইক if you are looking for something like 50% scholarship, it's huge, so definitely you should put your best. So ওইভাবে হচ্ছে যে আমার মনে হয় যে লাইক যদি ওইটাতে ওয়ার্কআউট করা যায়, definitely it's possible. It's not like impossible. Like I got it, so yeah, it's possible. Yes, thank you very much ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এর মধ্যে আরেকটা প্রশ্ন চলে আসছে, আসলে প্রশ্ন কোনো শেষ নেই, কারণ আমরা যেই টপিক নিয়ে কথা বলছি এখানে প্রশ্ন আসবেই স্যার। স্যার, ডক্টর জাভেদ জাফরি আস্ক করেছেন স্যার, মানে ডক্টররা কি এমওআই দিয়ে 2025 অ্যাপ্লাই করতে পারবে নাকি? অবশ্যই সুইডেন সম্পর্কে জানতে চেয়েছি, যদিও আজকে আমরা সুইডেনের কথা বলছি না। তারপরে স্যার যদি ডক্টর জাভেদকে এই অ্যান্সারটা দিয়ে দিতেন স্যার প্লিজ। না, এটা আসলে আগে ছিল, ডাক্তাররা এমওআই দিয়ে আগে অ্যাপ্লাই করতে পারতো, ইভেন সুইডেনও, বা কিন্তু এখন আর নো মোর, এই অপশনটা আসলে আর নাই। যে ডক্টর হওয়ার সুবাদে ওনারা যে আগে ফ্যাসিলিটিসটা পেতেন, আনফরচুনেটলি এখন থেকে ওটা আসলে হচ্ছে না। জি,
সো ফিনল্যান্ডের ক্ষেত্রেও কি তাই স্যার, মানে ফিনল্যান্ডের ক্ষেত্রেও কি আইএলটিএস রিকোয়ার্ড? ফিনল্যান্ডে আগেও হতো না, ডক্টর হলো ওনাদেরকে আইএলটিএস করে আসতে হবে। ও আচ্ছা, আইএলটিএস করেই আসতো। তো এমপিএইচ এর জন্য অবভিয়াসলি তারা বেশিরভাগই এমপিএইচ এর জন্যই পড়তে আসে। এক্স্যাক্টলি। তো জাভেদ ভাই প্লিজ, আমি আশা করব যে আপনি আইএলটিএস দিবেন, আইএলটিএস দিয়েই অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। আমাদের যদি কোনো স্টুডেন্টের হেল্প লাগে, আমাদের তো আইএলটিএস টিচার আছে, আমরা চাইলে ওদেরকে মক দিতে পারি। জিআরকে কোনো স্টুডেন্ট ভর্তি হয়, প্রয়োজনে আমাদের কাছে তারা কিছু মক দিয়ে তারপরে তারা ফাইনাল পরীক্ষাতে যেতে পারে। দিস ইজ হোয়াট দে ক্যান ডু। ইয়েস, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে স্যার আমরা কি বলতে পারি স্যার, এখন বর্তমানে তো শুভ ভাইয়া তো ওখানে আছেই, তো স্যার যদি বাজেটের কথাটা একটু বলতেন স্যার, মানে অ্যাপ্রক্সিমেটলি আমাকে স্টুডেন্টরা বেশিরভাগ জিজ্ঞেস করে যে ভাইয়া ফিনল্যান্ড যেতে আমাদের কিরকম বাজেট রাখতে হবে। যদি এই কোশ্চেনটা করি স্যার, আপনাকে যদি করি, আপনার মতে স্যার অ্যাপ্রক্সিমেটলি কিরকম বাজেট রাখা উচিত একজন বাংলাদেশি স্টুডেন্টের ফিনল্যান্ডে যাওয়ার জন্য স্যার? ফিনল্যান্ড যদি বলো আমাকে, বিং অনেস্ট, আমি বলবো অন্তত 10 থেকে 15 লাখ টাকা মিনিমাম তার বাজেট থাকা উচিত। 10 থেকে 15 লক্ষ টাকা, 15 লাখ টাকা মিনিমাম তার এই বাজেটটা থাকা উচিত। এবং তারা যাওয়ার আগে নিজেদেরকে কিছু স্কিল ডেভেলপমেন্ট করে যেতে পারে। এই যে সাইক্লিং তো একটা স্কিলস এর মধ্যে হতে পারে, ড্রাইভিং হতে পারে। আমি মজা করে অনেক সময় ছেলে মেয়েদেরকে বলি যে সেলুনে কাজও শিখতে পারো। It has huge demand. It's a good thing actually. বাংলাদেশের ছেলেমেয়েরা লজ্জা করে এই কাজ শিখতে চায় না। চুল কাটাইতে কত দাও বলো তো শুভ? পরিতে 25 ইউরো মাত্র। তো বাংলা টাকা একটু বলে দাও যে কত টাকা? 3200 সামথিং। তাহলে ধরো না 3000 টাকা। তো ভাই কত মিনিট লাগে ওনার তোমার চুলটা কাটতে এভারেজ? 10 minutes because they don't use hand, only trim. Exactly এই পয়েন্টটা আমি বলতে যাচ্ছি। তাহলে তুমি বুঝো 10 মিনিট। এই যে দেখো আমার তো চুল, মানে আমার কোনো স্টাইল নাই চুলে, সোজা সাপটা, সত্যি কথা বলতে গেলে, রাইট? আমি তো সেম, তুমি যে টাকাটা দাও আমিও তো সেম টাকাটাই দিই। তুমি বুঝছো আমার কথাটা? গেলাম শুধু বলে 1 2 3 4 এই করে শেষ না, তো এই বলে শেষ। কিন্তু তাহলে তুমি দেখো তো এই প্রফেশনটাও কিন্তু ছেলেমেয়েরা ভাবতে পারে। এবং হয় কি, সবাই, আই এম সরি টু সে দ্যাট, বেশিরভাগ বাংলাদেশি ছেলে মেয়ে কোথায় জব খুঁজতে যায়? সব ক্লিনিং কোম্পানিতে যায়, ক্লিনিং বা ফুড রেস্টুরেন্ট। এই তো আপনি যদি ওখানে কাজ করতে পারেন, এটাও কিন্তু করতে পারেন প্রফেশন হিসেবে, এটা তো খারাপ না, রাইট? আর এখানে তো কোনো কাজই ছোট না। বা স্যার কুলিনারি আর্টস, যেমন শুভ ভাই আপনি তো কুলিনারি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, আপনি তো এই ব্যাপারে স্কিল, সো আপনি যদি শেয়ার করতেন, আপনি তো এই দিকে আর কি এই জবটা সেক্টরটা ভালো বুঝেন, রাইট স্যার? ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড ছিল তো কুলিনারি ব্যাকগ্রাউন্ড, লাইক আমি যেটা বললাম শুরুতে যে আমি জবের জন্য সার্চ করা স্টাডি করছি 6 মান্থস লেটার। মানে আমাদের ব্যাচের মধ্যে মনে হয় আমি ছিলাম সবচেয়ে লেট কামার জবের ক্ষেত্রে। সো হচ্ছে যে আমি স্টার্ট করি হচ্ছে যে আমি ফার্স্টে স্টার্ট করি হচ্ছে যে একটা লজিস্টিক কোম্পানিতে। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার ছিল, তো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি একটা ইন্টারন্যাশনাল সেগমেন্টে যারা কাজ করে এমন কোনো একটা কোম্পানিতে ট্রাই করি। সো আমি ওখানে হচ্ছে যে ওদের লজিস্টিকে আমি ওখানে জয়েন করি। দেন হচ্ছে যে ফাইনালি যেটা আমার ব্যাকগ্রাউন্ড কুলিনারি ওয়াইন ইন্ডাস্ট্রি, সো পরিতে অভিজিৎ দা চেনার কথা, ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেক হাউস, সো উইস্কি হাউস, স্টেক এন্ড উইস্কি হাউস। সো ওইটাতে হচ্ছে যে আমি কিছুদিন আগে হচ্ছে জয়েন করি। সো লাইক ওই যে ওইটাই বললাম যে ভাইয়া, ইফ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই লাইক হোয়াট স্কিল ইউ হ্যাভ, দেন ইউ উইল ফিগার ইট আউট সামথিং। শুধু ওইটা না করে ফেসবুক হতাশার গল্প বললে হবে না। ইয়েস, স্যার একজন জিজ্ঞেস করেছে, রাশিদুল ইসলাম জিজ্ঞেস করেছে, উইদাউট আইএলটিএস এমবিএ পসিবল উইথ 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স? ভাইয়া এমবিএ পসিবল না, তবে অন্য কোনো সাবজেক্ট যদি হয়ে থাকে, সেটা যেমন যদি আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। তাজিম, তোমাকে একটু স্টপ করে রাখি এখানে। জি স্যার। ওনার জন্য পসিবল হবে, উনি 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো, আমাদের কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আমরা উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবো, পসিবল হবে। নাইস।
সো ভাইয়া কংগ্রাচুলেশন, স্যারও বলে দিল আপনাকে, আমার কাছে নেই কিন্তু স্যারের কাছে আছে। কিন্তু হবে হয়তো ডক্টর মিস্টার জাপরি যদি আমার কথা শুনে থাকেন, উনি হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার, মিস্টার রাশিদুল্লাহ ইসলাম কি ইয়েস বলে দিল, আমাকে কেন নো বললো। মিস্টার জাপরি, আপনি যদি ওখানে থাকেন, আপনার জন্য বলছি যে আসলে ডক্টরদের প্রোগ্রামগুলো কিন্তু খুবই স্পেসিফিক। ঠিক আছে, আপনাদের প্রোগ্রামগুলো কিন্তু সব জায়গায় নাই। সো ওই জন্য আপনার আমার মনে হয় আপনার ওয়াইফ মনে ক্যান্ডিডেট, আমি যদি ভুল না বলে থাকি। তো ইন দ্যাট কেস আপনাদের কেসে আইএলটিএসটা লাগবেই। কিন্তু রাশিদুল ইসলাম যেহেতু উনি এমবিএ এর কথা জিজ্ঞাসা করেছেন, সো আমি ধরেই নিচ্ছি উনি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করা, তো ওনাদের রেঞ্জটা ব্রড হয়। ঠিক আছে, সো উই ক্যান হ্যাভ সামথিং ফর মিস্টার রাশিদুল আলম ইসলাম। তো রাশেদ ভাইয়া প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে আপনি মেসেঞ্জারে নক করেন, আমরা আপনাকে নাম্বার শেয়ার করব। আপনি আমাদেরকে নাম্বারটা শেয়ার করলেন, অথবা আমরা ফোন দিব আপনাকে, ফোন দিয়ে আমি ইন ডিটেল আপনার সাথে কথা বলে নেব ইনশাল্লাহ, সমস্যা নেই। সো স্যার অনেকক্ষণই তো হয়ে গেল স্যার, মোটামুটি আমরা তো একটা পর্যায়ে চলে আসলাম স্যার। সো একদম লাস্টলি যদি জিজ্ঞেস করি শুভ ভাইয়া, আপনাকে একদম যদি শেষ করতে চাই, তাহলে আপনার কাছ থেকে যে জিআরকে অ্যাজ আ জিআরকে এর মানে আপনি তো একজন জিআরকে এর স্টুডেন্ট ছিলেন, জিআরকে সম্পর্কে যদি কিছু বলতেন, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি বলতেন ফিনল্যান্ডে, এটাই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ফিনল্যান্ডে যারাই আছে সবার একটাই কমন ইন্টেনশনই থাকে, সেটা হচ্ছে যে সেটেলমেন্ট। সো আমারও ডেফিনেটলি, আমিও হচ্ছে যে বক্সের বাইরে না। সো ইয়া, আর ক্যারিয়ার ওরিয়েন্টেড যেহেতু আমি ট্যুরিজমে আছি, সো ডেফিনেটলি ট্যুরিজম, কালিনারি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আমি থাকতে চাই। সো আর জিআরকে এর কথা বলতে গেলে সোফা আমার সাথে সবসময় এই ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রিটি মাচ লাকি, যে হচ্ছে যে I got the scholarship, I got the best service, and like সো আমার কাছে মনে হয় যে যদি কারণ হচ্ছে যে আমরা এই ব্যাপারগুলো অনেকভাবে বুঝি না, যে হাউ টু অ্যাপ্লাই টু ইউনিভার্সিটি, কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে ডকুমেন্টেশন গুলো রেডি করতে হয়। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, যে হচ্ছে যে আমি সবকিছুতেই কখনোই বেস্ট দিতে পারবো না। সো আমি যেটা বেস্ট সেটা আমি করব, যেটাতে আমি বেস্ট না, যে বেস্ট আমি তার কাছ থেকে ওই সার্ভিসটা আমি নিব। সো আমার সাইকোলজি কিংবা আমার ফিলোসফি হচ্ছে এমন। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে ডেফিনেটলি প্রসেসিং, লাইক ইউনিভার্সিটি অ্যাডমিশন, এগুলোতে আমি কখনোই হচ্ছে যে আমার বেস্ট ছিল না। সো আই ওয়াজ লুকিং ফর সামওয়ান বেস্ট, সো আই গট দ্য বেস্ট সার্ভিস। সো ইয়া, সো আপনার যদি মনে হয় যে কেউ যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবে, যদি মনে হয় যে সে ওই জায়গাটাতে বেস্ট, দেন হি শুড ট্রাই, অর এলস হি শুড টেক দ্য সার্ভিস ফ্রম সামওয়ান বেস্ট। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার ব্যক্তিগত জায়গা থেকে আই উইল প্রেফার জিআরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মানে আপনার বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আপনার কাছ থেকে যদি জানতে চাই, ফর 2025 সেপ্টেম্বর 2025 ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের জন্য যদি স্যার কিছু বলতেন স্যার লাস্টে, স্যার প্লিজ। আমি বলবো যে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন অ্যাপ্লাই করে। কারণ কি, এটা কিন্তু আমাদের কাছেও হয়, স্টুডেন্ট আসে একেবারে লাস্ট মুহূর্তে, যে স্টুডেন্ট ধরো এই যে জিআরকে তে যে স্টুডেন্ট গুলো জানুয়ারির 15 তারিখে আসবে, হ্যাঁ জিআরকে তার জন্য ফাইল ওপেন করবে, তার কাজ করবে, কিন্তু এই যে এখন যে ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে, জিআরকে কি ওই ইউনিভার্সিটি গুলোতে ফিরতে অ্যাপ্লিকেশন করতে পারবে না? সো দে আর মিসিং দিস অপরচুনিটিস। কিন্তু তো হোয়াটস দ্য ডিফারেন্স, যে স্টুডেন্ট গুলো এখন আমাদের এনরোলড আর যে স্টুডেন্ট গুলো এনরোলড না, তাহলে ওনারা যারা এখন করতেছে তাদের জন্য এখন অ্যাপ্লাই করতে পারতেছি, পরও অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে তার জন্য তার চান্স পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। এবং উনি যদি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়, তখন ওখান থেকে ওনার জন্য যেটা বেস্ট হবে উনি ওটা চুজ করতে পারবেন। কিন্তু উনি যদি শেষ দিকে আসে, তখন হয়তো এই জিনিসটা নাও হতে পারে। আর তারপরে আসার পর হয়তো দেখা গেল যে ওনার কোনো ডকুমেন্টেশন মিসিং আছে, হিয়ার এন্ড দেয়ার আছে, তখন আমরা এগুলো কি করব? হাউ উইল ইউ সর্ট ইট?
সো ডেফিনেটলি সো আর্লি আসাটাই উত্তম, আসলে অ্যাপ্লাই করাটাই উত্তম। ইয়েস, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। সো আশা করি এই লাইভটা আপনারা আবারও দেখবেন। যদি কোথাও কনফিউশন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হয় কিভাবে সেটা আপনারা সবাই জানেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আমাদেরকে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার। 2025 ইনটেকে ফিনল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ইজ গোয়িং অন। এখনই সুবর্ণ সুযোগ আপনাদের, সঠিকভাবে ফিনল্যান্ডে যদি আপনারা যেতে চান তাহলে দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাপ্লাই। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, জিয়াকের সাথে থাকবেন। সামনের নেক্সট উইকে আমরা নতুন একটা দেশ হয়তোবা নতুন একটা লাইভ নিয়ে আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।